এখানে সব গীতা। ভগবানের কি অবস্থা করেছে, এত আগুনের মধ্যে ভগবান তার নিজেকে নিজে সুরক্ষা রেখেছে। এখানে তো চরম খারাপ অবস্থা, ওই দেশ এখন জামাতের হাতে, আজ বাঁচতে আসছি। বাংলা হবে আফগান আর আমরা হব তালিবান। এটা আমি বলছি না, ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলাতে চলে এসেছে। জামাতিদের আসলে থরথর করে কাঁপে রাত 8টার সময় জবাব চায় বাংলা যখন আর বাংলা রিপাবলিক বাংলাতে সম্প্রচারিত হয়। বিএনপি জামাতের এই মুহূর্তে থরথর করে কাঁপছে তাদের, কিন্তু তাও বলতে হবে জামাতিরা যেটা চেয়েছিল আপাতত সেই মনস্কামনাই যেন পূর্ণ হচ্ছে। বাংলাদেশে স্লোগান উঠছে, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। জামাতিদের স্লোগান। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন। আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও মাগো কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন, কিন্তু এ সমস্ত কিছু নয়। বলতে পারেন আমাকে কোন ছাত্র আন্দোলনে, কোন বিপ্লবে, কোন স্বাধীনতা সংগ্রামে? এই ছবিগুলো আপনারা দেখতে পারেন, এই অসভ্যতামির ছবি এই মুহূর্তে যেটা স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আমি। দেখুন ভালো করে দেখুন এই মুহূর্তে ফুল ফ্রেমে একবার দেখাবো, একবার ফুল ফ্রেমে এই ছবিটাকে দেখাবো। বুঝতে পারছেন? জাতির পিতা তার মূর্তির মাথায় প্রস্রাব করা হচ্ছে। ভালো করে দেখুন, যেটাকে ভদ্র ভাষায় বলে মূত্র বিসর্জন করা হচ্ছে জাতির পিতা মুজিবুর রহমানের মূর্তির মাথায়। বাংলাদেশি, জামাতি, মৌলবাদী এরা এই কাজটা করছে এবং এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে। কলকাতার সেই বুদ্ধিজীবী বাবু, কলকাতার সেই ধান্দাজীবী বাবু, আসুন 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 আসুন, দেখুন দেখুন দেখুন, এইটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। এই অশ্লীলতাকে স্বাধীনতা সংগ্রাম বলছে কিছু বুদ্ধিজীবী। আরো ছবি দেখাবো, আসুন। এই মুহূর্তে আরেকটা ছবি দেখাবো। দেখুন, একদিকে এই ছবি, আরেকদিকে অসম্ভব সুন্দর চমৎকার। মুজিবুর রহমানকে কত অ্যাঙ্গেলে ভেঙে ফেলা যায়, জাতির পিতাকে কত অ্যাঙ্গেলে মেরে ফেলা যায়, এটার প্রদর্শন চলছে, লাইভ টেলিকাস্ট ফুল ফ্রেমে দেখাবো, জামাতিরাও যাতে দেখতে পারে, এই মুহূর্তে মৌলবাদীরাও দেখতে পারে। এই দৃশ্য আসলে হয়তো বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিলেন। এই দৃশ্যই হয়তো কলকাতার কিছু সংখ্যক বুদ্ধিজীবী, মুক্তমনা, বাম, লিবারাল এরা দেখানোর চেষ্টা করছিলেন। আচ্ছা, এই ছবিটা তো দেখলাম, আবারও আরেকটা ছবি দেখি, আরেকটা ছবি এই মুহূর্তে দেখুন। চমৎকার এই ছবি, চমৎকার এই ছবি। এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে। বাংলাদেশের জাতির পিতা মুজিবুর রহমান, দেখুন কিভাবে, ফুল ফ্রেমে দেখি একবার। কলকাতার বাবুদেরকে বেশি করে দেখাবো এই ছবি, যারা কথায় কথায় আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি বলেন। দেখুন এই ছবি ইরাকে দেখেছেন, তালিবানিরা এই ছবি সিরিয়াতে, দামাস্কাসে এই ছবি দেখানো হয়েছে। দেখুন 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 দেখুন, এই ছবি বাংলাদেশের ছবি, এবং এই ছবি বাংলাদেশের জামাতিদের সৌজন্যে বাঙালি দেখতে পাচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা ছবি এই মুহূর্তে দেখাবো। কোন ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এইটাকে যুক্ত করতে পারছেন? দেখুন, জুতোর মালা পরানো হচ্ছে শেখ মুজিবুর রহমানের গলায়, জুতোর মালা পরানো হচ্ছে শেখ মুজিবুর রহমানের গলায়। অর্থাৎ মুজিবের সমস্ত স্মৃতি ধ্বংস করে দেওয়ার যে যজ্ঞ চলছে, সেই যজ্ঞে আপনি হাত মেলাচ্ছেন। আপনি এখনো বলে যাচ্ছেন যে আসলে তো এটা স্বাধীনতা সংগ্রাম। আরে দাঁত স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম না অশ্লীলতার চলছে, অশ্লীলতার প্রদর্শন চলছে। ফুল ফ্রেমে দেখবো, আজ রাতে ঘুম হয় কি করে দেখাবো। আজকে জামাতিদের ঘুম ওড়াবো, মৌলবাদীরা আজ ঘুমাতে পারবে না আগামী 1 ঘন্টা। আরেকটা ছবি এই মুহূর্তে দেখাবো, আরেকটা ছবি ফুল ফ্রেমে এই মুহূর্তে দেখি। জাতির পিতাকে খুন মাল্টি অ্যাঙ্গেলে দেখুন। এই মুহূর্তে তালিবানি স্টাইলে বামিয়ান বুদ্ধ মূর্তি যেভাবে আফগানিস্তানে ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে শেখ মুজিবুর রহমানের মূর্তি দেখুন 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 পড়ে গেল। তালিবানি বর্বরতা বলে, কি বলে? তালিবানি বর্বরতা। আফগানিস্তানে যেটা হয়েছে বাংলাদেশে ঠিক সেই জিনিসটাই হচ্ছে এই মুহূর্তে। ভালো করে দেখুন, মাল্টি উইন্ডোতে এই মুহূর্তে
5টা অ্যাঙ্গেলে দেখে যান, কলকাতার বাবুরা দেখে যান, কলকাতার বুদ্ধিজীবীরা দেখে যান। এই ছবি আসলে স্বাধীনতা সংগ্রামের ছবি। আপনাদের কথায় স্বাধীনতা সংগ্রাম মূর্তিতে প্রস্রাব করা হচ্ছে। দেখুন দেখুন দেখুন, সুন্দর করে দেখুন। কোনোদিন ভেবেছেন ভারতে যতই জঙ্গি আন্দোলন হোক না কেন নেতাজির মূর্তিতে এভাবে প্রস্রাব করা হয়? গান্ধীজির মূর্তিতে কোনোদিন ভেবেছেন ভারতীয় হয়ে আপনারা ঠিক এই আচরণ করতে পারেন? বাংলাদেশের এই জামাতিরা, এই মৌলবাদীরা, চিনে রাখুন এদের, এরা বাংলাদেশের নয়, এরা আসলে মৌলবাদের। মূর্তিতে প্রস্রাব করছে, মূর্তি ভেঙে ফেলছে, তোরণ ভেঙে ফেলছে, মূর্তিতে জুতোর মালা পরাচ্ছে, বঙ্গবন্ধুকে অপমান করছে, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ধূলিসাৎ করে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে। এবং জামাতিরা তো বলেই দিচ্ছে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। এই তালেবানের সন্তানেরা কোথায় লুকিয়ে আছে আমি জানতে চাই। এই বাংলায়, এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না? দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন, এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজ বড় খবর। এই মুহূর্তে এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে। কোথায় গুলি মারবে দেখুন অবস্থা, লজ্জাজনক ছবি। আফগানিস্তানে যেরকম হয়, ইরাকে যেরকম হয়, সিরিয়াতে যেরকম হয়, আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা, বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো। আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো। দেখুন ফুল ফ্রেমে দেখুন এই ছবি। বাংলাদেশের মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন সেনাবাহিনীর জওয়ানেরাই। বাহ, চমৎকার। সেনাবাহিনীর জওয়ান যাদের হাতে কালাশনিকভ থাকার কথা, মৌলবাদীদের গুলি করার কথা, তারা আসলে আফগানিস্তান বা পাকিস্তান বা সিরিয়ার সেনাবাহিনীর মতন তালিবানিদের, যা রাজাকারদের পক্ষ নিচ্ছেন। চমৎকার। শেয়ার করুন এই ছবি, শেয়ার করুন, কারণ সারা পৃথিবী এই ছবি দেখবে। সারা পৃথিবীর পশ্চিমী দুনিয়া কেউ এই কথা বলবে না যেটা রিপাবলিক বাংলা এই মুহূর্তে বলছে। পশ্চিমী দুনিয়া, পশ্চিমী মিডিয়া এই ছবিগুলো দেখাবে না। আপনার হয়তো লজ্জা লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, সারা পৃথিবীকে জানান। কারণ অন্য সংবাদ মাধ্যম, মিনমিনে চ্যানেল এগুলো দেখাবে না। ময়ূক এই ছবিগুলো আপনাকে দেখাচ্ছে। আরেকটা কথা বলছি, এটা শুধু তালিবানি বর্বরতা নয়, এটা অশ্লীলতা। এই অশ্লীলতা আসলে যারা করছে দেখুন এই মুহূর্তে। এটা কি হচ্ছে? ফুল ফ্রেমে দেখাই, ভালো করে বুঝতে পারবেন। দেখাই এই ছেলেমেয়েগুলো উল্লাস কিসের জন্য করছে। এই ছেলেমেয়েগুলো উল্লাস করছে দেখুন, ট্রফির মতন। আমি দেখাতেও পাচ্ছি না, দেখাতে আমার লজ্জা লাগছে। আমার মা বোনেরা বাড়িতে টিভিতে দেখছেন, এই যে ট্রফির মতন যেগুলো ব্লার করে দিয়েছি, মেডেলের মতন যেগুলো নিয়ে তারা উল্লাস করছে। বাচ্চা ছেলে, তার দিদিমার বয়সী শেখ হাসিনা, হাতে শেখ হাসিনার শাড়ি, শেখ হাসিনার ব্লাউজ, শেখ হাসিনার অন্তর্বাস। ছি, অশ্লীলতার স্বাধীনতা। একটাই কথা, পাকিস্তান এবং আমেরিকার ডিপ স্টেট এই ছেলেমেয়েগুলোকে ঢাল করে আসলে বাংলাদেশ দখল করতে চেয়েছিল, মৌলবাদীদের স্বর্গরাজ্য বানাতে চেয়েছিল। দেখুন এই যে ব্লার করে দিয়েছি, যে জায়গাগুলো ঝাপসা করে দিয়েছি, লজ্জা লাগছে আমার। এগুলো হচ্ছে শেখ হাসিনার জামা কাপড়, অন্তর্বাস, শেখ হাসিনার ব্লাউজ, শেখ হাসিনার শাড়ি, এগুলো নিয়ে নাচানাচি চলছে। এবং যা বলা হচ্ছে, যেভাবে যে ভাষায় গান গাওয়া হচ্ছে, এটা স্বাধীনতা সংগ্রামীরা করতে পারে না। এই ছবি ভারতবর্ষে হতে পারে না। সাবধান হন। ভারতে যারা বসে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, শেয়ার করুন। বাকিরা যারা রয়েছে পাশে বসে তাদের বলুন জবাব চায় বাংলা দেখতে। ময়ূক কি ভয়ঙ্কর অশ্লীল ছবি আজ দেখাচ্ছে, যেটাকে আসলে বাংলাদেশের কিছু মানুষ স্বাধীনতা সংগ্রাম বলছেন। এটা আন্দোলনের নামে গুন্ডাগিরি, এটা আন্দোলনের নামে অশ্লীলতা। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন, এবং ময়ূকের প্রথম প্রশ্ন, যে প্রশ্ন এই মুহূর্তে ময়ূক করছে,
এই অশ্লীলতাকে স্বাধীনতা বলে। এক, এই অশ্লীলতাকে স্বাধীনতা বলে। দুই, এই অশ্লীলতাকে স্বাধীনতা বলে। তিন, এই অশ্লীলতাকে স্বাধীনতা বলে। 3 সেকেন্ডের মধ্যে 3 বার এই প্রশ্নটা করলাম, উত্তর আশা করছি আগামী 5 সেকেন্ডের মধ্যে হোক। লিখুন আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে ভরিয়ে দিন আপনার বক্তব্য। এই অশ্লীলতাকে কি স্বাধীনতা বলে? চুপ করে থাকবেন না, বলুন, কথা বলুন, কারণ আজ যদি আপনি চুপ থাকেন, কাল এই অশ্লীলগুলো মাথার উপরে বসে আপনাদের জান মান সব খেয়ে নেবে, সব খেয়ে নেবে, ছিন্নমূল করে দেবে। এবার আসছি আরেকটা ছবিতে। এই ছবিটা বলার সময়, এই ছবিটা দেখানোর সময় আমার গলা ধরে আসছে। আমার গলা ধরে আসছে এই কারণে, আমাদের দেশে, ভারতবর্ষে রাজঘাটে যেরকম প্রত্যেক রাষ্ট্রপ্রধান যান, গান্ধীজির স্মারক, গান্ধীজির স্মৃতি জড়িত রাজঘাটে প্রণাম করেন, ঠিক সেরকমভাবে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডি, সে 32 নম্বর ধানমন্ডির সেই বাড়িতে যেখানে দাঁড়িয়ে বলা হয়েছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, যেখানে বসে লেখা হয়েছিল সেই স্লোগান জয় বাংলার, যেখানে শেখ মুজিবুর রহমানকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল সেই সিঁড়িতে, সেই ছবি এই মুহূর্তে, এই ছিল সেই ছবি। শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এই সেই ছবি, যে ছবি ভারতীয়রা, গোটা বিশ্বের মানুষ দেখতে অভ্যস্ত। এই সেই ছবি যেখানে বহু পর্যটক যান, আপনাদেরও। ওই যে কলকাতার বাবুরা, যে বাবুরা কবিতা উৎসবে বাংলাদেশে গেলে ফ্রি এর গাড়িতে চেপে এই 32 নম্বর ধানমন্ডিতে গিয়ে নমস্কার করতেন, ফুল দিতেন, আপনাদের পোষা জামাতিরা কি করেছে দেখুন এই বাড়ি। এই মুহূর্তে ফুল ফ্রেমে দেখাবো একদিকের এই 32 নম্বর ধানমন্ডির ছবি, এবং অন্যদিকে ফুল ফ্রেমে দেখুন এই মুহূর্তে আগুন, লেলিহান শিখা। এই মুহূর্তে ফুল ফ্রেমে, এই মুহূর্তের ছবি দেখাই, ফুল ফ্রেমে দাউ দাউ করে জ্বলছে 32 নম্বর ধানমন্ডি। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই 32 নম্বর ধানমন্ডি শেষ করে দেওয়া হলো। আগে যা ছিল, এখন যা হলো। 32 নম্বর ধানমন্ডি, এরপরেও বলবেন ইন্ডিয়া খারাপ, এরপরেও বলবেন যে বাংলাদেশে এখন স্বাধীনতা সংগ্রাম চলছে। আরে কিসের স্বাধীনতা, যেখানে স্বাধীনতার সমস্ত চিহ্নগুলোকে মুছিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা পাকিস্তান, আরেকটা আফগানিস্তান বানানোর চেষ্টা হচ্ছে। খুঁজে ফেলুন, ধরে ফেলুন, উপড়ে ফেলুন এই সমস্ত মানুষকে যারা সনাতনীদের, যারা হিন্দুদেরকে একঘরে করছে, যারা মুজিবের স্মৃতিকে ধ্বংস করছে। এরা মীর জাফর, এরা মীর জাফর। এবং এই মীর জাফরদের চিনে নিন, এই মীর জাফরদের চিনে নিন, যে মীর জাফররা বাংলাদেশের স্বাধীনতা, কিসের স্বাধীনতা, 71 সালের যা যা স্মৃতি ছিল সব কিছু, যা যা পাকিস্তান চায়নি, সেই সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে। পাকিস্তানের দালালি করছেন, আফগানিস্তানের দালালি করছেন। আপনাদের বলছি এই মুহূর্তে এই জামাতিরা, এই রাজাকাররা যারা বাংলাদেশটাকে ক্ষতবিক্ষত করছে, সোনার বাংলাদেশটাকে আর এটা আফগানিস্তানে, পাকিস্তানে পরিণত করছে, তারাই বোধহয় মনুষ্যরূপী শয়তান হয়ে এইগুলো করতে পারে। শেখ মুজিবুর রহমানের বাড়িটা পর্যন্ত ধ্বংস করে দিল। এরপরেও কলকাতার বুদ্ধিজীবী, কলকাতার বামপন্থী, সিপিএম, সিপিআই, এসইউসিআই সবাই ধেই ধেই করে নাচবে, কি দারুণ, কি দারুণ, কি দারুণ, শেখ মুজিবুর রহমানের বাড়িটাও জ্বালিয়ে দিল, দারুণ। এরপরে আরো ছবি দেখাবো। এরপরে এই যে বলা হচ্ছে না যে এটা নাকি স্বাধীনতা সংগ্রাম, এটা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, ফ্যাসিবাদ নাকি ধ্বংসের সংগ্রাম। পৃথিবীর কোন স্বাধীনতা সংগ্রামীরা, আমি জানি আমার দেশে, ভারতে, আমার দেশের সবচেয়ে বড় যে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, তারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পার্লামেন্টে বোম মেরেছিল। বোম মারার পরে নিজে গ্রেপ্তার হয়ে বলেছিল যে আমি জেলে যেতে চাই, গোটা বিশ্বকে জানাবো ব্রিটিশরা আমাদের সাথে কি করছে। সে ছিল এক সংগ্রাম। আজকের বাংলাদেশের এই রাজাকাররা কোথায় থাকতো যদি না ভগৎ সিং এই কাজটা করতো? আর আজকে ভগৎ সিং যদি বেঁচে থাকতেন, এই মনুষ্যরূপী জন্তুদেরকে দেখে কি বলতেন?
কত চল শক্ত হতো, অনেক কাজ করে ফেলতেন। কিন্তু বাংলাদেশের পার্লামেন্টের ছবি দেখুন, অসভ্যতাটা দেখুন। দেখুন এই মুহূর্তে ফুল ফ্রেমে এই অসভ্যতা দেখুন। জল্লাদের উল্লাস চলছে। এটা পার্লামেন্ট, এটা সংসদ ভবন। বাংলাদেশের সংসদ ভবনকে চিড়িয়াখানাতে পরিণত করা হয়েছে। এরা কারা? হাঁস, ব্যাঙ, বাঘ, ভাল্লুকের মতন জঙ্গলে পরিণত করা হয়েছে। এরা কারা? এরা ছাত্র? ভুল বলছেন, এরা রাজাকার, এরা জামাত। দেখুন ভালো করে, দেখুন 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 এই ছবিগুলো দেখুন। বাংলাদেশে খুন করে উল্লাস চলছে। আবারও বলছি সাবধান হন, আবারও বলছি সতর্ক হন। ময়ূক বারবার চিৎকার করে বলছে, হে বাঙালি তুমি জাগো। যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালি এই মুহূর্তে এই ছবি দেখে আতঙ্কিত হবে। বাংলার বোধ বুদ্ধি লোপ পাচ্ছে। বাঙালিরা বুঝতে পারছে না এরা কাদের হাতে বাংলাদেশটাকে ছেড়ে দিচ্ছে, এবং আজ বাংলাদেশ যদি এদের হাতে চলে যায় পশ্চিমবঙ্গকেও এরা গিলে খেতে চাইবে। এই মুহূর্তে জল্লাদের যে উল্লাস চলছে, উল্লাস মঞ্চ বানিয়ে দিয়েছে সংসদ ভবনকে। হে বাঙালি তুমি জাগো, তুমি দেখো। এই মুহূর্তে টিভি খুলে রিপাবলিক বাংলায় দেখো এবং বিপুল শেয়ার করো, বিপুলভাবে বাকিদের সাথে ছড়িয়ে দাও এই উল্লাস মঞ্চ। এবং সেখান থেকে ময়ূকের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শুধু গণতন্ত্রের কথা নয়। দ্বিতীয় প্রশ্ন, হিন্দু মেরে দেশপ্রেম। বড় কথা বলে ফেলছি, হিন্দু মেরে দেশপ্রেম। আবারও বলছি, বিরাট কথা বলে ফেলছি। কেন বলছি? অনেক মেজো সেজো কুচো বহু জামাতিরা এই মুহূর্তে চিরবির 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 করছে। ময়ূক কি বলছে? ময়ূক রঞ্জন ঘোষ, তার বিরুদ্ধে এখন অনেকগুলো ভিডিও বানানো শুরু হয়ে গেছে। অনেক পোর্টাল বাংলাদেশের এই মুহূর্তে দিস্তে দিস্তে লিখতে শুরু করে দিয়েছে। জবাব চাই বাংলাতে বসে। ময়ূক কি বলছে? পাগল হয়ে গেছে নাকি? আবারও বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, হিন্দু মেরে কোনো দেশপ্রেম হতে পারে না। বাংলাদেশে কেন, সারা বিশ্বে কোথাও হিন্দুদের যদি মারা হয় তাই নিয়ে ময়ূক চিৎকার করবে, তাই নিয়ে আমরা চিৎকার করব, তাই নিয়ে মানুষ গর্জে উঠবে। সারা পৃথিবীর সনাতনীরা কোথায় যাবে? ভারতবর্ষে আসবে না তো কোথায় যাবে? কেন বলছি? আসুন এই ছবি দেখুন, মেহেরপুরের এই ছবি 3070 এই মুহূর্তে দেখাবো। প্রার্থনা করি এই অগ্নিকাণ্ডের বিচার যেন হয়, যারা এই অগ্নিকাণ্ড করছে তাদের বিচার হোক, সেটা আমরা প্রার্থনা করি। সমস্ত হিন্দুগুলো আপনারা এখন না হলে আমাদের এগুলোতে সবগুলো মন্দির, বাসা, বাড়ি কোনো যে ঠিক থাকবে না। দেখেন গতকাল আমাদের ভগবানের কি অবস্থা করেছে। এত আগুনের মধ্যে ভগবান তার নিজেকে নিজে সুরক্ষা রেখেছে। কিছুটা হয়তো আগুনে পড়ে গেছে, কিন্তু তার সেবা করার মতো সুযোগ করে রেখেছে আমাদের জন্য। সমস্ত জায়গাবাসীর কাছে প্রার্থনা করি এই অগ্নিকাণ্ডের বিচার যেন হয়, যারা এই অগ্নিকাণ্ড করছে তাদের বিচার হোক, সেটা আমরা প্রার্থনা করি। সমস্ত হিন্দুগুলো আপনারা এখন না হলে আমাদের এগুলোতে সবগুলো মন্দির, বাসা, বাড়ি কোনো যে ঠিক থাকবে না। কিছু বুঝলেন? আমি সব ছবি দেখাতে পারছি না, ক্ষমা চাইছি। আমি জগন্নাথ দেবের কাছে ক্ষমা চাইছি, আমি রানী সুভদ্রার কাছে ক্ষমা চাইছি, আমি বলরাম রাজ তার কাছে ক্ষমা চাইছি। মেহেরপুরের ইসকনের সেন্টারে, মেহেরপুর বাংলাদেশে ইসকনের সেন্টারে পুরোটা জ্বালিয়ে দিয়েছে। যারা ইসকনের সাধু সন্ত ছিল সবাই বেরিয়ে গেছে। যে ছবি এই মুহূর্তে ঝাপসা করে আমি দেখাচ্ছি, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, তাদের যে বিগ্রহ, নিম দারুর যে বিগ্রহ, সেই বিগ্রহ সহ গোটা সেন্টারটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রভুর কি অপূর্ব লীলা ভাবুন। এটাই বলছিলেন যে সাধু ওখানে রয়েছেন, কাঁদতে কাঁদতে ওটাই বলছিলেন যে তুমি যতই চেষ্টা করো, জগন্নাথ প্রভু নিজেকে ঠিক নিজে বাঁচিয়ে নেন। কাঠের বিগ্রহ, সেই কাঠের বিগ্রহ দাউ দাউ করে চারপাশ জ্বলছে, কিন্তু কাঠের বিগ্রহ, সে বিগ্রহটা জ্বালানো যায়নি।
বাংলাদেশে লাগাতার এই কাজ হচ্ছে এবং এই শব্দগুলো বলার জন্য হয়তো কালকে তার গলা কেটে নেওয়া হবে, কিন্তু এই কথাগুলো তো বলতে হবে, এই কথাগুলো তো বলতে হবে যে এভাবে কেন প্রতিবার একটা করে জগন্নাথ মন্দির জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হবে, একটা করে দুর্গা মন্দির জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হবে, পাথর ছোড়া হবে কালী মন্দিরে, প্রতিবার কেন একটা নাটক বা ন্যাকামো মারা হবে রাত পাহারার নামে। কিসের রাত পাহারা? কাদের রাত পাহারা? রাত পাহারার প্রয়োজনটা কি যদি কোনো হিংসার কোনো ঘটনাই সারা দেশে না ঘটে? আর রাত পাহারা কেন ভলেন্টিয়াররা দেবে? কেন সেনাবাহিনী সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে দাঁড়িয়ে রাত পাহারা দেবে না? একটা পুলিশ, একটা সেনাবাহিনীর কাউকে দেখেছেন? এই নাটকগুলো ছাড়ুন, মৌলবাদীরা এই নাটকগুলো ছাড়ুন। সনাতনীদের মারছেন, হিন্দু মেরে দেশপ্রেম হতে পারে না। শুনুন, ভালো করে শুনুন। এটাকে স্বৈরাচার বলে, এটাকে বর্বরতা বলে। হিন্দু মহিলাদের এই কান্না যদি অন্য কোনো ধর্মের কোনো মহিলার কান্না হতো, এতক্ষণে রাষ্ট্রসংঘ হয়তো রিপোর্ট দিয়ে দিত। আমি জানি না পশ্চিমী মিডিয়া নিজেদের 10 ডজন হয়তো সাংবাদিক, ভুল কথা বলছি না, ঠিক কথা বলছি, 100-150 সাংবাদিক হয়তো এই মুহূর্তে বাংলাদেশে পাঠিয়ে দিত যদি হিন্দু ধর্মের এই মহিলার কান্নার জায়গায় অন্য কোনো ধর্মের মহিলার কান্না আপনারা শুনতে পেতেন। আরেকবার শুনুন, পুরো ফুল ফ্রেমে দেখাই এদের কান্নাগুলো। প্রতি রাতে আপনি শুনুন, ভাত খান, তারপরে ঘুমাতে যান, শুনুন একবার। এরা হিন্দু, অপরাধ, এরা হিন্দু বলে এভাবে তাদেরকে অপমান করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। শুনি। ভগবান, এটা এরকম করতেছে কেন? এর ইচ্ছে করে আরো লাগাচ্ছে এখন। ভগবান, এটা এরকম করতেছে কেন? ভগবান, এটা এরকম করতেছে কেন? এর ইচ্ছে করে আরো লাগাচ্ছে এখন। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আপনার প্রতিক্রিয়া আমি নেব। দীপাঞ্জন চক্রবর্তী, এটা কোনো ধরনের স্বাধীনতা সংগ্রাম হতে পারে না এবং ইতিমধ্যে জামাতিরা যে স্লোগান দেওয়া শুরু করেছেন, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, মানে আমরা ভাবছিলাম বাংলা বা বাংলাদেশ পাকিস্তান হওয়ার দিকে এগোচ্ছে। এরা তো নিজেরাই দাবি করছে এরা আফগানিস্তান করার কথা বলছে। কি বলবেন? ময়ূক, আমি প্রায় গত 8-9-10 বছর ধরে টেলিভিশন চ্যানেলে 1000-এর উপরে, সম্ভবত তার থেকে দীপাঞ্জন চক্রবর্তীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তীকে আমি পাওয়ার আগে আরেকবার শোনাতে চাই বাংলাদেশে এই মুহূর্তে কি চলছে, বাংলাদেশের সনাতনীদের সাথে কি চলছে। যে ছবিগুলো
কোনো মিনমিনে চ্যানেল দেখাবে না, যে ছবিগুলো কোনো জামাতের কোনো সমর্থক দেখাবে না। আরেকটা ছবি দেখুন, এই মুহূর্তে আরেকটা ছবি, পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, আতঙ্কে চিৎকার করছে, একবার দেখুন। মা তুমি শান্ত। আমাদের বাসা চলো 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 মা চলো আস্তে বাবা আস্তে বাবা আস্তে স্যান্ডেল স্যান্ডেল তাড়াতাড়ি বাইরে তাড়াতাড়ি হিন্দু পরিবার আতঙ্কে তারা বারবার চিৎকার করছে, ভাইয়া বাঁচান, ভাইয়া বাঁচান। ভাইয়ারা বাঁচাচ্ছে, কিন্তু তারপর তাদের বলে দেওয়া হচ্ছে আপনারা এখান থেকে বেরিয়ে যান, এরা কিন্তু খুব খারাপ, বাড়ি ঘরদোর যা আছে আপনারা রেখে বেরিয়ে যান, এক কাপড়ে বেরিয়ে যান। 46-এ এটা হয়েছিল, 71-এ এটা হয়েছিল, আবার হচ্ছে। এবং আবার যে হচ্ছে, মিথ্যা কথা বলছে না ময়ূক, তার কারণ আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা বর্ডারে রয়েছে এবং সেখান থেকে যে প্রতিবেদন তুলে ধরছে, এলিনা ভট্টাচার্য আমাদের এক প্রতিনিধি, সে যে প্রতিবেদন তুলে ধরেছে হৃদয় বিদারক। আপনি যদি সনাতনী হন, এই ছবি আপনি দেখবেন বা হয়তো দেখবেন না, কিন্তু দেখতে হবে আজ, এটা ময়ূকের অনুরোধ। দেখুন। কোন জেলায় থাকেন বাংলাদেশে? খুলনা জেলা। আচ্ছা, দাঁড়াতে পারছি না। একটু কথা বলা যাবে দাদা? যাবে। কেন ইন্ডিয়ায় আসার কারণ? ওখানে আমাদের কোনো ঘর বাড়ি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিছু নেই। কি অবস্থা এখন ওখানে? ওখানে চরম খারাপ অবস্থা। ওই দেশ এখন জামাতের হাতে। জামাতের হাতে? জামাতের হাতে। ওই দেশে কোনো মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক এখন ওই দেশে বসবাস করতে পারতেছে না। আপনারা কি ইন্ডিয়ায় পালিয়ে আসছেন ওখান থেকে? আজ বাঁচতে আসছি। বাঁচতে এসছেন? আপাতত যদি পরিস্থিতি ভালো হয় কোনোদিন তারপর যাবো। আপনারা কোন জেলায় থাকেন? আমরা খুলনা জেলায় থাকি। সব জেলায় একই অবস্থা। আপনারা কি সেখান থেকে পালিয়ে এলেন? পালিয়ে মানে কাকে নিয়ে এসেছেন ইন্ডিয়াতে? আমার বউ আর মেয়েকে নিয়ে আসছি। প্রত্যেকে বাড়ি ছেড়ে চলে এসেছেন? চলে আসার কারণটা কি বাড়ি ছেড়ে এইভাবে? এতটা খারাপ পরিস্থিতি? খুব খারাপ অবস্থা। এবং ঠিক সেই জায়গা থেকে আমার প্রশ্ন, এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। এই মুহূর্তে ময়ূকের আরেকটি প্রশ্ন, আমি জানি না কতদিন হিন্দুরা বাংলাদেশে থাকবে। হিন্দু শূন্য বাংলাদেশি লক্ষ্য, টার্গেট হিন্দু শূন্য বাংলাদেশ তৈরি করা, এমন এক বাংলাদেশ যেটা আফগানিস্তানের মতন, এমন এক বাংলাদেশ যেটা পাকিস্তানের মতন, এমন এক বাংলাদেশ সিরিয়া ইরাকের মতন। জামাতিরা তো বলছেন এই কথা। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কি বলবেন দীপাঞ্জন দা? বলুন দীপাঞ্জন দা। আমি এই মুহূর্তে কেন হিন্দু শূন্য করে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশকে, মৌলবীরা পাড়ায় পাড়ায় কি বলে বেরিয়েছেন এতদিন ধরে, সেটা একবার দেখানোর চেষ্টা করব। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই ওলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাব হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। স্বাধীনতা না তালিবানি বর্বরতা, এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এসেছে, যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন ইন্দিরা গান্ধী
কালচারাল সেন্টার, যে কালচারাল সেন্টারটাকেও ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আজ। সেখানে যখন আমাদের প্রতিনিধিরা পৌঁছেছেন, সেখানে দেখুন এই মুহূর্তে মুক্তিযুদ্ধের সমস্ত ধরনের ক্যাসেট, সেই সিনেমার ক্যাসেট, আপনার মনে থাকবে বেদের মেয়ে জ্যোৎস্না থেকে শুরু করে মনের মানুষ, ইনফ্যাক্ট পদাতিকের মতন সিনেমা, সৃজিত মুখার্জি, চঞ্চল চৌধুরীর যে সিনেমা, সেই সমস্ত সিনেমা, ভারত এবং বাংলাদেশ মৈত্রীর জন্য যে সিনেমাগুলো বানানো হয়েছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন ইন্টারভিউ, শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ইন্টারভিউ, সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ভারত বিরোধিতাই আসলে টার্গেট, ভারত বিরোধিতাটাই টার্গেট এই মুহূর্তে। এবং ভারতের যা কিছু আছে জ্বালিয়ে দাও, শেখ মুজিবুর রহমান তার স্মৃতি বিজড়িত যা কিছু আছে জ্বালিয়ে দাও। বাংলাদেশের তাণ্ডব চালাচ্ছে বিক্ষোভকারীরা। দেখুন এই ছবি, এটা ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি, সমস্ত ক্যাসেট, মানে মুক্তিযুদ্ধ যে হয়েছিল বাংলাদেশে সেটাই যেন মুছে ফেলার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের তাণ্ডব চালাচ্ছে। দেখুন কোটি কোটি টাকার সম্পত্তি এভাবে নষ্ট করা হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, যেটা বলছিলাম ময়ূক, আমি দুঃখিত, একটু টেকনিক্যাল গন্ডগোলের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি বলছিলাম যে আমি গত 10-12 বছরে অন্তত 1000 খানেকের বেশি প্রোগ্রাম করেছি, তোমার চ্যানেলে অন্তত 300-400 প্রোগ্রাম করেছি। আজকে আমার যা কষ্ট হচ্ছে, যা অসুবিধা হচ্ছে কথা বলতে, আমি জানি যে কতটা নিজেকে সংযত করতে কতটা সমস্যা হচ্ছে। যা দেখছি, যা শুনছি, যেরকম ভাবে আর্তনাদের আওয়াজ শুনছি, সত্যি মানে খুব মুশকিল হচ্ছে। কারণ টেলিভিশন চ্যানেলে বলছি তো, কারণ বেফাস কোনো কথা যেন বেরিয়ে না যায় সংবেদনশীল এই সময়। দেখো তোমরা যেটা লিখছো বা বলছো তালিবানি শাসন, আমি যেহেতু প্রায় 3 দশকের উপর আমি জিহাদ নিয়ে কাজ করছি, তুমি যদি ক্রোনোলজিক্যালি দেখো, আমরা দেখি সবসময় যে মোডাস অপারেন্ডি গুলো কিরকম ভাবে ক্রোনোলজিক্যালি এগিয়ে গেছে। 1997 সালের নভেম্বর মাসে সারা পৃথিবী প্রথম দেখলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া, কারণ সেখানে মুসোলিনিকে লটকিয়ে দেওয়া হয়েছিল। তারপরে 1997 প্রথম সারা পৃথিবী দেখলো বর্বরতা কাকে বলে। এই তালিবানরা ডক্টর নাজিবুল্লাহ, আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্টকে মেরে প্রকাশ্যে ঝুলিয়ে দিয়েছিল। এবং তোমরা দেখিয়েছো, বিভিন্ন চ্যানেল থেকে দেখছি যে বাংলাদেশে পুলিশ, একটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সাধারণ মানুষ, আওয়ামী লীগের সদস্য, তাদের মেরে, পিটিয়ে মেরে, তাদের কখনো কাউকে লাইট পোস্ট, ল্যাম্পপোস্ট থেকে, কাউকে ফ্লাইওভার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ডেড বডিগুলো। এবং সেখানে হাসি হাসি মুখ করে লোকজন সেলফি তুলছে। এটাকে লোকে স্বাধীনতা আন্দোলন বলছে, এটাকে নাকি বলছে বাংলাদেশের বসন্ত। তারপরে তুমি আসো বামিয়ান বুদ্ধ, 2001 সালে ধ্বংস করা হলো, কারণ শরিয়াতে পরিষ্কার এটা যেটা মানা রয়েছে, ছবি তোলা যাবে না, মূর্তি পুজো করা যাবে না। সেম জিনিস তুমি দেখো, বামিয়ান বুদ্ধ ধ্বংস করা হলো, এখানে বঙ্গবন্ধুর মূর্তিগুলো কিরকম ভাবে ধ্বংস করা হচ্ছে। তালিবানের ছায়া আবার প্রকট। আবার বাংলার, আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী যারা বলেন বাংলাদেশ বসন্ত, তাদের এই প্রশ্নগুলো আবার কর। এরা এখন তালিবানের দালাল হয়ে গিয়েছে। তৃতীয়, আমি তোমাকে বলি ময়ূর, তুমি এটা লিখে নিও, যেরকম ভাবে এই তালিবানের এই অ্যাক্টিভিটিস চলছে, এটা এর শেষ কোথায় নোবডি নোজ। আমি তোমার দর্শকদের সুবিধার জন্য বলি যে তালিবান একটা বহুল প্রচালিত একটা শব্দ। পাশতু, আফগানিস্তানের পাশতু ভাষায় তালিবান মানে হচ্ছে স্টুডেন্ট মিলিশিয়া, সশস্ত্র সংগ্রাম যে করে, যে মিলিশিয়া বা সশস্ত্র ছাত্র সংগঠন। এরা কিন্তু শরিয়তের নামে যে অত্যাচার আফগানিস্তানে নামিয়ে এনেছিল, সেটা আফগানিস্তানের লোক সেটা সহ্য করতে পারেনি এবং তালিবানদের তারা দূর করে দিয়েছিল। আবার তারা ফিরে আসে 2 বছর আগে। এবং তারপর যখন তারা ফিরে আসে, প্রথম যেটা করেছিল, কাবুল হাইকোর্টে 4 জন বিচারপতিকে মেরে প্রকাশ্যে লটকিয়ে দিয়েছিল। বিচার ব্যবস্থা চলবে না, সারা পৃথিবীতে যে প্রচলিত আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা চলবে না, শরিয়তি কানুন চলবে। দীপাঞ্জন, আমি একবার একটু আপনাকে থামাচ্ছি, কারণ এটা নিয়েও আপনার প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে
ভয়ঙ্কর কিছু খবর আমাদের কাছে আসছে। বিভিন্ন জেল ভেঙে অপরাধীদের ছেড়িয়ে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে প্রায় 1000 জন জামাত নেতাকে বাংলাদেশ থেকে মুক্ত করে দেওয়া হলো, বেল দিয়ে দেওয়া হলো একদিকে। অন্যদিকে বিভিন্ন জায়গাতে জামাতিদের পোয়াবারো, হাসিনার পদত্যাগে জামাতিদের পোয়াবারো, শয়ে জামাতিদের জেল মুক্তি। এবং তার পাশাপাশি জেল ভেঙে বহু অপরাধী বেরোচ্ছেন। জামাত নেতাদের মুক্তি দিল ঢাকা আদালত, একের পর এক বিশেষ আদালত বসছে, জামাতিদেরকে মুক্তি দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি জেল ভেঙে তারা বেরিয়ে পড়ছেন। কি বলবেন দীপাঞ্জন চক্রবর্তী? এটা কিন্তু শুধু বাংলাদেশ বলে নয়, এটা আমাদের ভারতবর্ষ রাষ্ট্রীয় সুরক্ষা বা পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। কারণ এই যে জামাতের লোক বা জেএমবি, যাদের যে সন্ত্রাসবাদী মৌলবাদীদের শেখ হাসিনা ওয়াজেদের সরকার জেলে ঢুকিয়েছিল, এরা যারা জেল থেকে বেরোচ্ছে এরা কিন্তু কেউ রাজনৈতিক বন্দী নয়। এরা কোনো ভাষা আন্দোলনের জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য জেলে যায়নি। এরা সন্ত্রাসবাদী, এরা মৌলবাদী। আর এরা যখন বেরিয়ে আসছে, এদের হাতে অস্ত্র উঠছে, এটা আমাদের পার্শ্ববর্তী, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য একটা ভয়ঙ্কর বিপজ্জনক। তোমার মনে আছে জেএমবির উপর যখন শেখ হাসিনা ওয়াজেদ অত্যন্ত শক্ত হাতে এদের নিয়ন্ত্রণ করছিলেন, এরা ভারতবর্ষে ঢুকে আমাদের পশ্চিমবঙ্গে খাগড়াগড়ে এরা আশ্রয় নিয়েছিল এবং খাগড়াগড়ের ইতিহাস বাংলার লোক জানে। এখন আমাদের ভারতবর্ষের সব থেকে বড় প্রায়োরিটি হবে এই যারা জেল থেকে বেরিয়ে আসছে, যে সমস্ত জামাতিরা, যে সমস্ত সন্ত্রাসবাদীরা, যারা তালিবানের বঙ্গ সংস্করণ, তারা যেন আমাদের ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকতে না পারে। এটা কিন্তু আমাদের জন্য একটা ভয়ঙ্কর বিপজ্জনক একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। এবং এই জিনিসটাই কিন্তু আফগানিস্তানে তালিবানরা করেছিল। ওরা, বললাম যে ওরা বিচার ব্যবস্থা মানে না, ওরা শরিয়াতিতে বিশ্বাস করে। তুমি দেখেছো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোটা আন্দোলন যে শুরু হয়েছিল, তথাকথিত বাংলার বসন্ত, যেটা বাংলার, আমাদের পশ্চিম বাংলার এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং ছাত্র নেতা যাদবপুরের ইত্যাদি প্রভৃতি, যারা বাংলার বসন্ত বলে গান গাইছিল রাস্তায়, সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি কোটা প্রথা উঠিয়ে দিলেন, তার বাড়িও ধ্বংস হলো, তার বাড়িতে আগুন লাগানো হলো। এটা একটা মেসেজ যে আমরা এই বিচার ব্যবস্থা চলতে দেব না, আমাদের এখানে শরীয়তি বিচার ব্যবস্থা চলবে। একটা জিনিস যেটা তোমাদের ভিডিও ফুটেজ থেকে দেখলাম, যেটা সব থেকে ভয়ঙ্কর, সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে। ঠিক, আমি আরেকবার চালানোর জন্য বলবো, সেই ছবি আফগানিস্তানেও দেখিনি, আমি এটা আফগানিস্তানেও দেখিনি, আমি ইরাক, সিরিয়া, ইরান আপনি বলছেন যখন, সেই ছবিও চলছে। দেখুন সেনাবাহিনী তারা এই মুহূর্তে মুজিবুর রহমানের স্ট্যাচু নিজেরাই ভেঙে ফেলছেন, বাংলাদেশের সেনাবাহিনী। কারণ তাদেরকে জনতা বলেছে, ভাইয়া আপনারা যদি এই স্ট্যাচু না ভেঙে ফেলেন আমরা সব জায়গায় সবকিছু উপড়ে দেবো। সেনাবাহিনী বলছে আমরা, দেখুন যাদের হাতে কালাশনিকভ থাকার কথা, আমি আরেকবার সেই ছবিটা চালানোর জন্য বলবো, তারা হাতুড়ি নিয়ে, ছেনি হাতুড়ি নিয়ে মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে ফেলছেন। কাদের হাতে বাংলাদেশ এই মুহূর্তে? দীপাঞ্জন চক্রবর্তী। বাংলাদেশ, দেখো বাংলাদেশের পেছন থেকে সে চীন হোক, আমেরিকা হোক, পাকিস্তান, আইএসআই, সে যারাই অঙ্গুলি হেলনে বাংলাদেশে নাচছে, কিন্তু আমি মনে করি বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণ, সন্ত্রাসবাদীদের স্বয়ং সম্পূর্ণ। কি ভয়ঙ্কর আক্রোশে আমি দেখছিলাম, বাচ্চা বাচ্চা ছেলেরা কি ভয়ঙ্কর আক্রোশে শাবল দিয়ে বঙ্গবন্ধুর মুরালটাকে ভাঙছে, বঙ্গবন্ধুর স্ট্যাচুর ওপরে প্রস্রাব করছে। কি আক্রোশ! এই বাচ্চা ছেলেরা তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে দেখেও নি। কি ভয়ঙ্কর ভাবে এদের মগজ ধোলাই করা হয়েছে। এই আক্রোশ, যে আক্রোশে ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, এই আক্রোশে যদি হিন্দুদের সামনে পাবে, তখন ওরা কিরকম ভাবে অত্যাচার করে মারবে, এটা তো ভাবলেই শিউরে উঠছে। যে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে তারা একটা মৃত্যুর শিয়রে নিয়ে বসে আছে। আমার মনে হয় ভারত সরকারের ইমিডিয়েট কিছু অ্যাকশন নেওয়া উচিত, যাতে আমাদের ওইখানে যারা বিপন্ন, প্রাণ বিপন্ন করে বসে আছে, তারা ভারতবর্ষে আশ্রয় নিতে পারে। এই যে বলছে যেটা স্বাধীনতা আনলিশ করেছে, এই আনলিশ অফ টেরর। আমি আমার দীর্ঘ 35 বছরের আমার জীবনে আমি জিহাদ নিয়ে কাজ করেছি। আমি বললাম, আমি ইরাকে, সিরিয়াতে এই আক্রোশ দেখিনি, এত বাচ্চা ছেলেদের মধ্যে। তারা তাদের দেশের ইতিহাসকে টুকরো টুকরো করে দিচ্ছে।
এটা সত্যি সত্যি কিন্তু এটা সাইকোলজির যারা ডাক্তার সাইকিয়াট্রিস্ট তাদের জন্য একটা খুব কেস স্টাডি, যে কি ভয়াবহ লেভেলের মগজ ধোলাই হলে এই পর্যায়ে পৌঁছায় হাজার হাজার বাচ্চা ছেলেরাই সব করছে। কিন্তু তার মানে যেটা ভয়ঙ্কর ব্যাপার ময়ূক, দেখো যে এইরকম ভাবে যে গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে যে মগজ ধোলাই হয়েছে, হয় এ সম্পর্কে শেখ হাসিনা বাজাদের কাছে কোনো খবর ছিল না, অথবা আরো ভয়ঙ্কর যেটা ওনার পুলিশ প্রশাসন আর্মিতে এই বাংলার তালিবানদের, পাকিস্তানে আইএসআই, চীন, আমেরিকা এদের সবার অনুপ্রবেশ ঘটেছিল, যার জন্য ওনার কাছে খবর পৌঁছায়নি যে পুরো বাংলা জুড়ে, এখানে মুসলিমেও কিছু লোক নয়, পুরো বাংলা জুড়ে একটা বিরাট জনগোষ্ঠী, এবং তাদের যত দেবে তুমি সব 15 থেকে 30 বছর বয়সী ছেলে মেয়ে, এদের এরকম ভাবে মগজ ধোলাই আছে। আমি মগজ ধোলাইয়ের কথা যখন আপনি বলছেন দীপাঞ্জন চক্রবর্তী, আমি আরেকবার দেখাবো আপনি যে কথাগুলো বলছিলেন। শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমান জাতির পিতার একের পর এক মূর্তি গোটা দেশ থেকে, বাংলাদেশে এই মুহূর্তে কোনো ভাস্কর্য থাকবে না, কার ফটো আমি জানি না, কাদের ফটো আমি জানি না, গোটা দেশ থেকে। এবং এই ছবিটা, এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাচ্ছি, দেখুন এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু, মূর্তি, তার মাথায় উঠে প্রস্রাব করে দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের বর্তমান ছবি। ভাবতে পারছেন আপনি? নেতাজি গান্ধীজির মূর্তির সাথে ভারতীয়রা এই কাজ করে, যতই খারাপ করুক ভারতের রাষ্ট্রনেতারা, এই আচরণ কেউ করে? এরা কারা? এরা জামাতি, এরা রাজাকার। আরেকটা ছবি দেখাবো, শেখ হাসিনার ছবি। এটা বারবার আমি দেখানোর, আমার মাথা হেট হয়ে যাচ্ছে এই ছবি দেখাতে। শেখ হাসিনা, যেটা দীপাঞ্জন চক্রবর্তী আপনি বলছিলেন, বাচ্চা ছেলে মেয়ে এবং এই পুরুষ, এই ছেলেরা তাদের দিদিমার বয়সী। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, ট্রফির মতন। দীপাঞ্জন চক্রবর্তী দেখুন ভালো করে, ট্রফির মতন শেখ হাসিনার আলমারি তছনছ করে, তার শাড়ি, তার ব্লাউজ, তার অন্তর্বাস, এই সমস্ত নিয়ে লাইভ স্ট্রিমিং করছে, ফেসবুক লাইভ করছে, ভিডিও করছে, উল্লাস করছে। মানে এইটা কি ধরনের স্বাধীনতা সংগ্রাম দীপাঞ্জন চক্রবর্তী? দেখো সত্যি আমি আজকে ভাবছি এইগুলো দেখতে দেখতে ভিজুয়ালগুলো, যে আমার হিসাব, আমার অভিজ্ঞতা সব গুলিয়ে যাচ্ছে। আমি জানি যে ইসলামিক মৌলবাদ মানুষকে কোন জায়গায় পৌঁছিয়ে দেয়। দেখো মৌলবাদ তার ধর্ম হয় না। আমরা কিন্তু পশ্চিমবঙ্গে দেখেছি 70-এর দশকে বামপন্থী মৌলবাদীরা কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, কিন্তু তাই হয়েছে, ইতিহাসের থেকে তারা পাতা থেকে মুছে গিয়েছে। কিন্তু ইসলামিক মৌলবাদের এত ভয়াবহ রূপ, এত ঘৃণ্য রূপ আমি কিন্তু ইরাক সিরিয়াতেও দেখিনি। ওখানে বিএড করা আছে। আমি অবাক হব না যেটা বাংলাদেশে যদি খুব শীঘ্রই অমুসলমান মানুষদের বিএড করা শুরু হয়ে যায়, যেটা শিরশ্ছেদ বলা হয়, যেটা আইসিস, তালিবান, আল কায়দা ওদের জন্য একটা খুব গর্বের বিষয় ছিল। এটা তার মানে তালিবানি রাজ, এটা তার মানে তালিবানি রাজ। আমি আপনাকে একবার আমি থামাচ্ছি, আপনাকে একটা ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে আমরা জানি না। দেখুন বাংলাদেশ এই মুহূর্তে কি করবে আমরা জানি না, বাংলাদেশের সরকার কিরকম হতে চলেছে আমরা জানি না। আফগানিস্তানে তালিবান সরকার আমরা দেখেছি, কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আসছে, মোহাম্মদ ইউনূসকে মাথা করে, অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে যে অন্তর্বর্তী সরকার তৈরি হচ্ছে, সেই অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি হচ্ছে বঙ্গভবনে। ইতিমধ্যে রাষ্ট্রপতির নেতৃত্বে বৈঠক, এবং মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তিনি জেল খেটেছেন শেখ হাসিনার আমলে 6 মাসের জন্য। সরকারের রূপরেখা নিয়ে এই মুহূর্তে যে বৈঠক, সেই বৈঠক চলছে, এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আসছে, ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন। এর পাশাপাশি সংখ্যালঘুদের কি হবে সেই প্রশ্ন বারবার আমরা করছি। আরেকবার দেখাবো সংখ্যালঘুদের কান্না, এই মুহূর্তে সংখ্যালঘুদের কান্না, সেই ছবি এই মুহূর্তে দেখাবো এবং প্রশ্ন তুলবো, মোহাম্মদ ইউনূস কি এই মুহূর্তে সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত? একবার শোনাবো, ফুল ফ্রেমে শোনাবো।
সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপন্ন এই মুহূর্তে। জবাব চায় বাংলা। বাংলাদেশের যে ছবি দেখাচ্ছে আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু এই ছবি দেখতে হবে। প্লিজ দেখুন, আগামী 1 মিনিট আপনাকে বিচলিত করতে পারে এই ছবি, কিন্তু দয়া করে আজ ময়ূক বলছে এই ছবিগুলো দেখুন, কারণ এরা বাংলাদেশে হিন্দু, এদের একটাই অপরাধ, তারা হিন্দু হয়ে বাংলাদেশে থেকে যেতে চেয়েছে। শুনবো ফুল ফ্রেমে, শুনবো, দেখবো। আমি জানি না হয়তো অনেক মামলা করা হবে আমার বিরুদ্ধে, আমি জানি না হয়তো অনেক গালিগালাজ করবেন, কুৎসা করবেন, জামাতিদের টার্গেট হয়ে যাবে ময়ূক, কিন্তু এগুলো তো বলতে হবে। সারা পৃথিবীর সনাতনী সম্প্রদায়ের মানুষ এটা তো দেখছে, এটা দেখতে হবে তাদের। বাংলাদেশে এটা হবে কেন? আমরা আবার 1 কোটি মানুষের চাপ এই ভারতে নেব কেন? এদের তো একটা দেশ ছিল, আমার দাদুর যেরকম একখান দেশ ছিল। এরা কি শুধু হিন্দু বলেই টার্গেট? আপনারা সারা পৃথিবী থেকে এই মুহূর্তে রেকর্ড সংখ্যক মানুষ আজ জবাব চায় বাংলা দেখেছেন। একটা ইউটিউবে স্ট্রিমে এই মুহূর্তে 1.5 লাখ মানুষ দেখছেন। ফেসবুকে এই মুহূর্তে 32,000 মানুষ কমেন্ট করছেন, এবং তার পাশাপাশি বিপুলভাবে 1,500 জন এই মুহূর্তে শেয়ার করছেন ফেসবুকে। এই মুহূর্তে হিন্দু বলেই টার্গেট। আমি জিজ্ঞেস করেছিলাম, ময়ূক জিজ্ঞেস করেছিল হিন্দু বলেই টার্গেট কিনা। হ্যাঁ বলছেন 83% মানুষ, না বলছেন 17% মানুষ। বাংলাদেশের এই মানুষগুলোর কান্না শুধুমাত্র হিন্দু বলে। ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ? 84% মানুষ এই মুহূর্তে বলছেন হ্যাঁ হিন্দু বলেই টার্গেট, 16% বলছেন না। এক্স হ্যান্ডেল এই মুহূর্তে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, মস্কো থেকে, এবং তার পাশাপাশি মালয়েশিয়া থেকে, সৌদি আরবিয়া থেকে বহু মানুষ, বহু ভাইরা দেখছেন এই মুহূর্তে। 86% মানুষ ইউটিউবের পরে এক্স হ্যান্ডেলে বলছেন হ্যাঁ হিন্দু বলেই টার্গেট, আর 14% বলছেন না। আমি সবাইকে বলবো, সংখ্যালঘু, সংখ্যাগরু, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, দয়া করে বাংলাদেশের এই অবস্থা তারা করতে দেবেন না, তালিবানদের ঢুকতে দেবেন না, আফগানিস্তান বানাতে দেবেন না। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আরো ভয়ঙ্কর কিছু ছবি নিয়ে আসবো, সঙ্গে থাকুন।